মমতার সমর্থনে ঢাকার রাস্তায় কেন নামলো জামাত সদস্যরা? ইউএস স্টেট সেক্রেটারির নির্দেশে কি হাদি হত্যা নিয়ে ফের বিতর্ক তৈরি করা হলো রাজ্যে? কলকাতা তথা পূর্ব ভারতের সিআইএ কি ধরনের সিক্রেট অপারেশনে নেমেছে? আফগানিস্তান এবং পাক অকুপাইড কাশ্মীরে কিভাবে কিস্তিমাত করলেন আমাদের এনএসএ অজিত ডোভাল? বাংলাদেশ সীমান্তে কেন মোতায়েন করা হচ্ছে কমব্যাট এয়ারক্রাফট এবং ইসরায়েলি ড্রোন? নমস্কার, আমি সত্যজিৎ মুখোপাধ্যায়। জয় হিন্দের এই এপিসোডে আপনার প্রত্যেককে অনেক স্বাগত। শীতের ঘন কুয়াশা ছড়িয়ে রয়েছে ঢাকা শহর জুড়ে। 12 ডিসেম্বর 2025 দুষ্কৃতীদের হাতে খুব কাছ থেকে গুলিবিদ্ধ হন বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ছাত্রনেতা শরীফ ওসমান হাদি। এরপর হাদিকে খুব দ্রুত সিঙ্গাপুরে উড়িয়ে নিয়ে যাওয়া হয়, তবে 18 ডিসেম্বর তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পরবর্তী সময় হাদি খুনের ঘটনায় মুখ্য অভিযুক্ত ফয়সাল করিম এবং আলমগীর হোসেন নামে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এরপর কেটে গেছে বেশ কয়েক মাস, প্রায় একটা বছর। হঠাৎ বিনা মেঘে বজ্রপাত। এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, তিনি হাদির নাম উচ্চারণ না করেই বললেন যে এমন কিছু তথ্য তিনি জানেন যা কার্যত বিস্ফোরক, এবং তিনি বললেন যে সেই তথ্যগুলোকে তিনি পেশ করলে অস্বস্তির মুখে পড়তে হতে পারে বড় বড় ব্যক্তিত্বদের। এবং পাশাপাশি তিনি বললেন যে তিনি বেশ কিছু তথ্য এখনও পর্যন্ত চেপে রেখেছেন, যা বললে কার্যত বাংলাদেশে অভ্যুত্থান ঘটবে, আন্দোলন ছড়িয়ে পড়বে, এবং যে আন্দোলনের আঁচ এসে বোধহয় পড়বে এ রাজ্যের বুকেও, এমনটাই অনেকে আশঙ্কা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সঙ্গে বা তার পেশ করা বক্তব্যের সঙ্গে বাস্তবতার মিল নেই, এমনটাই মনে করছে বাংলাদেশ সরকার। কারণ বাংলাদেশ সরকারের বিদেশমন্ত্রী সামা ওবেদ ইসলাম বলেছেন যে তারা এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে একদমই গুরুত্ব দিচ্ছেন না। পরিবর্তে বাংলাদেশ সরকার বলছে যে তারা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এই যে প্রসেস ডিপ্লোম্যাটিক, তাকেই বিশ্বাস করেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো পোর খাওয়া রাজনীতিবিদ। তিনি তো গঙ্গা দিয়ে অনেক জলের স্রোত দেখেছেন, এবং তিনি বলছেন যে তিনি বললে বাংলাদেশ জুড়ে অভ্যুত্থান শুরু হবে, এবং তিনি বলছেন যে তিনি জানেন অনেক গোপন তথ্য, এবং তিনি বলার পর যে বাংলাদেশে কার্যত রাজনৈতিক আন্দোলন বা অন্য ধরনের আন্দোলন শুরু হয়েছে সেটা তো খুব পরিষ্কার ছবি। কারণ এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হুঁশিয়ারির পরেই বাংলাদেশ জুড়ে জামাতে ইসলামের সদস্যরা, হেফাজতে ইসলামের সদস্যরা বা জঙ্গি জামাতরা ইতিমধ্যে ঢাকার রাস্তায় নেমে পড়েছে। তারা একে একে আন্দোলন করছে, এবং তারা নতুন করে শাহবাগ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। এবং তার পাশাপাশি এই জঙ্গি জামাতদের মুখে একটাই স্লোগান এখন, নাম বলো মমতা, জানতে চায় জনতা। নাম বলো মমতা, জানতে চায় জনতা। অর্থাৎ বোঝাই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় জেনে বুঝে বলেছিলেন যে তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওপার বাংলায় আন্দোলন শুরু হবে। সেই আন্দোলনের মুখ্য ভাগেই থাকবে বিভিন্ন ইসলামিক বা কট্টরপন্থী ইসলামিক গোষ্ঠীগুলো। এটা খুব পরিষ্কার ছবি। তবে ইতিমধ্যে এই বিষয়টাকে কাল্টিভেট করতে পেরেছেন আমাদের গোয়েন্দারা। তারা বেশ কিছু তথ্যকে ইতিমধ্যে হাতে নিয়েছেন, এবং তারা দেখতে পাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের আগে একটা ঘটনা ঘটে গেছে। সেটা কি? তা হলো গত 23শে মে এ রাজ্যে ঝটিকা সফরে আসেন ইউএস স্টেট সেক্রেটারি অ্যান্তনিও মার্কো রুবিও, এবং তিনি একটি কোনো গোপন স্থান থেকে এ রাজ্যের কোনো প্রাক্তন এবং প্রভাবশালী রাজনৈতিক নেত্রীর সঙ্গে গুগল মিটে অর্থাৎ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে 10 মিনিট মতো কথা বলেন। এবং গোয়েন্দাদের যে প্রশ্ন এখানে উঠে আসছে, সেই প্রশ্ন হলো, তাহলে কি সেই গুগল মিটে, সেই ভিডিও কনফারেন্সিংয়ে ইউএস স্টেট সেক্রেটারি এ রাজ্যের প্রাক্তন কোনো প্রভাবশালী নেত্রীকে বেশ কিছু ইনস্ট্রাকশন দিয়েছিলেন, বেশ কিছু নির্দেশ দিয়ে গেছিলেন? এবং তারপরে আমরা কি দেখলাম যে জুন মাসের প্রথম সপ্তাহে এ রাজ্যে হঠাৎ করে রাজনৈতিক পরিসর থেকে বেশ কিছু চাঞ্চল্যকর অবাস্তব দাবি উঠে আসলো পার্শ্ববর্তী দেশ, সে দেশের জনপ্রিয় রাজনৈতিক নেতা ওসমান হাদির রহস্যজনক মৃত্যুকে ঘিরে। এবং পরবর্তী সময়ে সে দেশে জঙ্গি জামাতরা আন্দোলনে নামা শুরু করলো এটাকে হাতিয়ার করে। অর্থাৎ যে তথ্য গোয়েন্দারা জানতে পারছেন যে ইউএস স্টেট সেক্রেটারি যিনি চাইছিলেন, অর্থাৎ গোয়েন্দারা যে তথ্য জানতে পারছেন যে ইউএস স্টেট সেক্রেটারি মার্কো রুবিও চাইছিলেন যে ওপার বাংলায় এমন কিছু ঘটুক যার পরিপ্রেক্ষিতে সিআইএ এখানে একটা মাটি পায়, নতুন করে কোনো কিছু তৈরি করার, যাকে ঘিরে কলকাতা এবং পূর্ব ভারত জুড়ে সিআইএ নতুন করে তাদের নেটওয়ার্ককে ছড়াতে পারবে, তাদের বিভিন্ন উইন্ডোগুলোকে অন করতে পারবে। ফলে একটা প্রশ্ন এখানে উঠে আসছে যে এ রাজ্যে এবং ইস্টার্ন পার্টে কি তাহলে সিআইএর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে তৃণমূল কংগ্রেস কাজ করছে? সেই প্রশ্ন এখন বিভিন্ন পরিসরে ঘুরছে। একাধিক গোয়েন্দা রিপোর্ট অনুসারে যে তথ্য উঠে আসছে যে শুধুমাত্র এই নতুন করে যে দাবি বা অবাস্তব দাবি, যাকে ঘিরে বাংলাদেশকে উত্তাল করার পরিকল্পনা বা ব্লুপ্রিন্ট রচনা করেছে, তাই নয়। পাশাপাশি গোয়েন্দা রিপোর্ট বলছে যে গত 15 বছর ধরে এই বাংলা, এই পশ্চিমবঙ্গ কার্যত রাষ্ট্র বিরোধী শক্তির আখড়ায় পরিণত হয়েছিল। কারণ এখানেই লিবিয়ার প্রাক্তন সেনাশাসক গাদ্দাফি হত্যাকারীর যিনি মাস্টার মাইন্ড,
এবং ম্যাথু ভ্যান্ডিককে রাজ্যে পাঠানো হয়েছিল সিআইএর তরফে। সিআইএর টপ এজেন্ট ড্যানিয়েল স্টেফেন কর্নি তিনি ম্যাথু ভ্যান্ডিককে রাজ্যে পাঠিয়েছিলেন একটা কোভার্ট অপারেশনের জন্য, একটা গোপন মিশনের জন্য, বড় কোনো হত্যার জন্য বোধহয়। এবং স্টেফেন কর্নি শুধুমাত্র এই প্রথম যে ম্যাথু ভ্যান্ডিককে পাঠিয়েছেন তা নয়, আমাদের গোয়েন্দা রিপোর্ট যা অনেক তথ্য ডিকোড করছে তা হলো যে স্টিফেন কর্নি, যাকে সিআইএর টপ বসরা পাঠিয়ে রেখেছেন উত্তর পূর্ব সীমান্তকে, উত্তর পূর্ব ভারতকে এবং বাংলাকে অশান্ত করতে এবং এটাকে স্প্লিট করার জন্য, তিনি মূলত এ রাজ্যে গত 15 বছর অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের সময় স্টিফেন কর্নি এ রাজ্যে বারংবার এসছেন। সেই তথ্য আমরা জানতে পারছি গোয়েন্দা রিপোর্ট অনুসারে। শুধু এসছেন তেমন নয়, তাকে গাড়ির ফেসিলিটি দেওয়া হয়েছে, তাকে বিভিন্ন সুযোগ সুবিধা, বিলাসবহুল ব্যবস্থা, আবাসন সব কিছুর ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে তার সঙ্গে একাধিক কর্মী পাঠিয়ে রাখা হয়েছে যাতে তার কোনো লজিস্টিক সমস্যা না হয়। স্টিফেন কর্নি যখন এই রাজ্যে এসছেন, গোয়েন্দা রিপোর্ট দাবি করছে মূলত চিকেন স্নেককে কীভাবে কাট করা যায় সেই মিশন নিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার যখন তৃণমূল সরকার এই রাজ্যে চলছিল সেই সময় একাধিকবার পশ্চিমবঙ্গ এবং কলকাতা ভিজিট করেছিলেন। কিন্তু যে প্রশ্নটা এখন উঠে আসবে যে সিআইএ কেন কখনো জামাতের মাধ্যমে, কখনো আইএসআইয়ের মাধ্যমে পূর্ব ভারত বা কলকাতা বা সংলগ্ন অংশকে উত্তপ্ত করতে চাইছে, কেন, তাদের প্ল্যানিংটা কি? যে তথ্য এখনো পর্যন্ত আসছে যে আমেরিকা একটা দখল চাইছে সিআইএর মাধ্যমে, সেই দখলটা হচ্ছে ভারতবর্ষের তৈল ভাণ্ডারের উপর, একদম ঠিক শুনছেন। এবং সম্প্রতি যে তথ্য আমরা জানতে পারছি যে আমাদের আন্দামান নিকোবর আইল্যান্ডস তার ঠিক নিচের অংশ থেকে, অর্থাৎ এই 17 কিলোমিটার যে বৃত্তাকার অংশটি আছে, এই অংশে বিপুল পরিমাণ গ্যাস এবং তেল অফিসিয়ালি আমরা পেয়ে গেছি। এবং এতটাই পরিমাণ যে আমাদের অন্য কোনো দেশের উপর সেই অর্থে আর নির্ভর না করলেও চলবে, কারণ যে অংশ থেকে তেল পাওয়া গেছে এটা প্রায় 17 কিলোমিটার বৃত্তাকার জুড়ে রয়েছে, যাকে অফিসিয়ালি বলা হচ্ছে বিজয়পুরম। এই বিজয়পুরম থেকে যে পরিমাণ তেল আসবে তাতে আগামী দিনে ভারতবর্ষের 85% তেলের যে প্রয়োজন তা এই অংশ থেকে আসতে পারে বা অন্যান্য সংলগ্ন অংশ থেকে আমরা মিটিয়ে নেব, এমনটাই মনে করা হচ্ছে বিশেষজ্ঞদের তরফে। আমেরিকা ঠিক এই অংশে দখল নিতে চাইছে, সেই কারণে এই বিজয়পুরমের থেকে সামান্য কিছু দূরেই রয়েছে বাংলাদেশের সেই বিতর্কিত দ্বীপ সেন্ট মার্টিন, যেখানে এই মুহূর্তে ইউএস আর্মি বা তাদের এয়ারবর্ন বা তাদের যে নেভি শিল তারা সেখানে অবস্থান করছে, সেই সেন্ট মার্টিনকে ডমিনেট করছে। এবং গোয়েন্দা রিপোর্ট বলছে যে কয়েক মাস আগেই সিআইএর 2 এজেন্ট এই বিজয়পুরম, যেখানে বিপুল পরিমাণ তেল এবং গ্যাস ফেলেছে, সেখানে সার্ভেলেন্স করতে এসেছিল। আমাদের কোস্টগার্ডের হাতে সেই 2 সিআইএ এজেন্ট ধরা পড়ে যায়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু গোপন তথ্য ডিকোড করার পরেই আমাদের গোয়েন্দারা জানতে পারছেন যে আমেরিকার মূল লক্ষ্য হলো বঙ্গোপসাগরের তলায় জমে থাকা প্রচুর পরিমাণে গ্যাস এবং তেলের দখল নেওয়া, যে কারণে তারা লাগাতারভাবে এই অংশের বিভাজন চাইছেন। তাহলে প্রথমে বুঝতে হবে যে ইউএসএ বা সিআইএর সেই গোপন মিশনটা কি, সিক্রেট মিশনটা কি। আমেরিকার গোপন মিশন যেটা এখনো পর্যন্ত আমাদের ইন্টেলিজেন্স রিপোর্ট অনুসারে আমরা জানতে পারছি তা হলো মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, একই সঙ্গে বাংলাদেশের কক্সবাজার এবং চট্টগ্রাম এবং মায়ানমারের একটা পার্টকে নিয়ে একটা ডিফারেন্ট স্টেট, একটা আলাদা রাষ্ট্র বানানোর পরিকল্পনা ইতিমধ্যে সিআইএ করে ফেলেছে। তার নাম দেওয়া হচ্ছে জোগালিম। এবং এই জোগালিম হবে মূলত খ্রিশ্চান বেসড একটা কান্ট্রি বা রাষ্ট্র। এবং এই জোগালিম যে রাষ্ট্রটি হবে বা খ্রিস্টান রাষ্ট্রটি হবে, তাকে তৈরি করার জন্য বিভিন্ন অংশ থেকে, সুইডেন সহ বিভিন্ন অংশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন ঘুরপথে এই স্টিফেন কর্নি, যিনি সিআইএর টপ এজেন্ট, তার মাধ্যমেই আমাদের পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে দেওয়ার যে নেটওয়ার্ক তা ইতিমধ্যে তৈরি করা হয়েছে, যাকে ডিকোড করতে পেরেছেন আমাদের গোয়েন্দারা। এবং যে তথ্য আমাদের গোয়েন্দারা জানতে পারছেন যে এই মুহূর্তে স্টিফেন কর্নি নেপালে বসে গোটা গেম প্ল্যানটা অপারেট করছে। বালেনশা সরকার আদৌ কিছু করবে কিনা স্টিফেন কর্নি সম্পর্কে সে বিষয়ে তীব্র সন্দেহ রয়েছে, কারণ আলটিমেটলি বালেনশাও তো আমেরিকার একজন নাগরিক। এবং তার পাশাপাশি যে তথ্য গোয়েন্দারা জানতে পারছেন যে ভারত বাংলাদেশ সীমান্তে নতুন করে উত্তাপ এবং বিদ্রোহের আঁচ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে সিআইএর মাধ্যমে, যে কারণে বাংলা সীমান্তে বা বাংলাদেশ সীমান্তে সেখানে জামাত ইসলাম, হেফাজতে ইসলামের সদস্য, তাদের সঙ্গে সংযুক্তিকরণ ঘটানো হচ্ছে আল কায়দার। এবং ঠিক একই কারণে বাংলাদেশের রংপুর ডিভিশন এবং চট্টগ্রাম সহ বিভিন্ন অংশে এই মুহূর্তে আল কায়দার খুল্লা পতাকা, তাদের বিভিন্ন যে গোপন কর্মসূচিকে ডিটেক্ট করতে পারছেন আমাদের গোয়েন্দারা। তবে আমাদের এনএসএ অজিত ডোভাল ইতিমধ্যে আমেরিকার দুটো খুব প্রয়োজনীয় গোপন মিশনকে ব্যর্থ করতে পেরেছেন, সেই তথ্য আমাদের কাছে আসছে একাধিক সূত্র মারফত। গত মাসেই অর্থাৎ মে মাসের শেষের দিকে মস্কো যান আমাদের এনএসএ অজিত ডোভাল। সেখানে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি তিনি সেখানে তালিবান কর্তৃপক্ষের সঙ্গেও বেশ খানিকক্ষণ বৈঠক করেন বলে একাধিক সূত্র আমাদের কাছে কনফার্ম করছে। এবং
আমাদের এনএসএ আজিদ ডোভালের সঙ্গে বৈঠকের পরই তালিবান কর্তৃপক্ষ রাশিয়ার যিনি এনএসএ নিকোলাস পেট্রোসেফের সঙ্গে বৈঠক করেন। এখানেই আমেরিকা সবথেকে বড় ব্যর্থতা উঠে আসছে। তাদেরকে কার্যত দুমড়ে দেওয়া হয়েছে বলে একাধিক গোয়েন্দা সূত্র দাবি করছে। কারণ আমেরিকা দীর্ঘদিন ধরেই তালিবান কর্তৃপক্ষের কাছে আফগানিস্তানের সবথেকে বড় যে এয়ারবেস রয়েছে বাগরাম, যার আয়তন আমাদের শহর কলকাতার থেকেও বেশ খানিকটা বড়, সেই বাগরাম এয়ারবেসকে হস্তগত করতে চাইছিল। বাগরাম এয়ারবেসের যে জিওপলিটিক্যাল অবস্থান বা স্ট্র্যাটেজিক অবস্থানটা এতটাই ইম্পর্টেন্ট যে সেটা সারা বিশ্বকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। অর্থাৎ বাগরাম এয়ারবেসে আমেরিকা যদি তাদের এয়ারফোর্সকে পাঠাতে পারতো বা তাদের ডিফেন্স বেস তৈরি করতে পারতো, তাহলে একই সঙ্গে আমেরিকা, রাশিয়া, চীন এবং ভারত তিনটি দেশকেই সমানভাবে ডমিনেট করতে পারত। কিন্তু এই মস্কো বৈঠকের পর স্থির হয়েছে যে বাগরাম এয়ারবেসে এখন থেকে রাশিয়া তাদের এয়ার ডিফেন্স সিস্টেম অর্থাৎ পেচোরা, যার রেঞ্জ 125 কিলোমিটার পর্যন্ত, সেটাকে ইনস্টল করবে। একই সঙ্গে ওসাকা এয়ার ডিফেন্সকে ইনস্টল করবে। অর্থাৎ আমাদের যারা, অর্থাৎ ভারতের যে সমস্ত অফিসাররা সেখানে এই মুহূর্তে আফগানিস্তানে কর্তব্যরত রয়েছেন বিভিন্ন মানবিক সহায়তার জন্য, তারাই মূলত আফগানিস্তানের যোদ্ধাদের এই এয়ার ডিফেন্স অপারেশনের ব্যাপারে ট্রেনিং প্রদান করবে, প্রশিক্ষণ দেবে। এবং যেটা স্থির হয়েছে যে ভারতবর্ষের অফিসাররা আফগান যোদ্ধাদের শেখাবে কী করে এয়ার ডিফেন্সকে অপারেট করতে হয়, কী করে শত্রুর যে ফাইটার জেটকে কুপকাত করতে হয়। অর্থাৎ দুটো বিষয়কে সামনে নিয়ে আসলে রাশিয়া এবং ভারতের যুগপথ বা বোথ স্টেপকে সামনে যদি আমরা ডিকোড করার চেষ্টা করি, সামনে যদি আমরাকে এক্সপ্লেন করার চেষ্টা করি, দাঁড়াবে এটাই যে এখন থেকে আমেরিকার নির্দেশে পাকিস্তানের যে কোনো ফাইটার জেট যখনই আফগান আকাশে অনুপ্রবেশ করবে, আফগানিস্তানে বোমাবর্ষণের চেষ্টা করবে, তাকে সঙ্গে সঙ্গে শটডাউন করবে রাশিয়ার এয়ার ডিফেন্স। অর্থাৎ পাকিস্তান যে আফগানিস্তানের মাটিতে খোলা মাঠে গোল দিচ্ছিল, এখন থেকে সেটা নো এন্ট্রি হয়ে গেল। প্রত্যেকটি ফাইটার জেটকে রাশিয়ার এয়ার ডিফেন্সের মাধ্যমে শটডাউন করা হবে বাগরাম এয়ারবেস এবং সংলগ্ন অংশে, সেটা খুব পরিষ্কার হচ্ছে। তার পাশাপাশি যে ছবিটা উঠে আসছে, যখনই আমেরিকা বুঝতে পেরেছে যে তাদের হাত থেকে বাগরাম এয়ারবেস হাতছাড়া হয়ে গেছে, সেই মুহূর্তে তারা পাকিস্তানের কাছে প্রস্তাব দেয় যে তারা পাক অকুপাইড কাশ্মীর অর্থাৎ পিওকেতে একটা এয়ারবেস এবং ডিফেন্স বেস তৈরি করতে চাইছে। ইসলামাবাদ এবং ওয়াশিংটনের এই ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট ডিকোড হওয়ার পরই একটা অন্য ছবি দেখা যায় পিওকে জুড়ে। এখানে দেখা যায় যে পিওকের যে রাজধানী রয়েছে মুজাফফরাবাদ, সেখানে ব্যাপকভাবে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভের মূল কারণ হলো বা আমেরিকার আগ্রাসনকে প্রতিরোধ করতে পাক অকুপাইড কাশ্মীরের সাধারণ মানুষের রাস্তায় নামেন। এখনও পর্যন্ত যে ইনফরমেশন আমাদের হাতে আসছে, যে যখন আমরা এপিসোড শ্যুট করছি তখনও পর্যন্ত পাক অকুপাইড কাশ্মীরে ব্যাপকভাবে বিক্ষোভ চলছে এবং প্রতিবাদ করতে গিয়ে পাক রেঞ্জার্সদের হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে 11 জন স্থানীয় নাগরিকের, 70 জন মানুষ খুব সিরিয়াসলি ইনজোর্ড হয়েছে। এবং যে তথ্য আমরা জানতে পারছি যে আমেরিকার আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে, পাকিস্তানের আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে পাক অকুপাইড কাশ্মীর, যা আদতে ভারতের অংশ বলেই আমরা মনে করি, সেখানকার সাধারণ মানুষ বিক্ষোভ ক্রমশ আরও প্রসারিত করছে এবং তার পরিপ্রেক্ষিতে গোটা পাক অকুপাইড কাশ্মীর বা পাক অধিকৃত কাশ্মীর জুড়ে সেখানকার পাক রেঞ্জার্সরা এবং সেখানকার আর্মি ফোর্স তারা পালাতে শুরু করেছে বলে বিভিন্ন সোর্স আমাদের কনফার্ম করছে। এবং তার পাশাপাশি একটা প্রশ্ন উঠে আসে, সে প্রশ্ন যেটা আমাদের আইনসভায় বলা হয়েছিল যে অধিকৃত কাশ্মীর আমাদের ভারতের অখণ্ড ভারতের অংশ, তাহলে এখন যখন কার্যত কড়াইয়ের মতো ফুটছে, কড়াইয়ে গরম তেলের মতো ফুটছে পাক অকুপাইড কাশ্মীর, সেখানকার মানুষ বিক্ষুব্ধ, তারা বিদ্রোহে ফেটে পড়ছে, তখন কি ভারত সেখানে প্রবেশ করবে? কারণ ওয়ারফেয়ার স্ট্র্যাটেজি অনুসারে ল্যান্ড ইনভেশন ছাড়া কোনো যুদ্ধ শেষ হয় না। ফলে এবার কি সেই অধিকৃত কাশ্মীর ভারত নিজের হাতে নেবে? সেই প্রশ্নের উত্তর আমরা দেবো না, সেই উত্তর দেবেন আমাদের দেশের রাষ্ট্রনায়করা বা পলিসি মেকাররা। আমাদের নজর থাকবে সেদিকে। কিন্তু পশ্চিম দিকে যখন পাকিস্তান জ্বলছে, পশ্চিম দিকে যখন পাকিস্তানের ওপর সেখানকার নাগরিকদের বিদ্রোহ চলছে, পাক রেঞ্জার্সরা পালিয়ে যাচ্ছে, তখন পূর্ব সীমান্তের অবস্থাটা কি, বাংলাদেশ সীমান্তের অবস্থাটা কি, সেখানে তথ্য আমাদের কাছে আসছে যে আমাদের এনএসএ অজিত ডোভালের পলিসি অনেকটাই এক্সিকিউটেড। ঠিক শুনছেন, কারণ বাংলাদেশ যে রাষ্ট্রটিকে সারা বছর কার্যত রাতের ঘুম চলে যায়, মায়ানমার, তাদের যিনি সেনা শাসক জুংটা, তিনি সম্প্রতি দিল্লি সফরে এসেছিলেন। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে ভারত বিরোধী কোনো শক্তিকে মায়ানমারে আর 1 ইঞ্চি জমি দেওয়া হবে না, তাকে দ্রুত নিকেশ করা হবে। এবং সেই বৈঠকে আরও একটি বিষয় স্থির হয়েছে যে প্রয়োজনে যারা বিদ্রোহী গোষ্ঠী আছে, যেমন আরাকান আর্মি, তারাও যদি ভারত বিরোধী শক্তিকে সেখানে নিকেশ করে, ফলে সেখানে কোনোভাবেই সেনা শাসক বা সেনা কর্তারা কোনো প্রতিরোধ করবে না। অর্থাৎ দুটো বিষয় এখানে খুব পরিষ্কার হচ্ছে। গোটা মায়ানমার জুড়ে যে অংশটা সেনা শাসকদের হাতে রয়েছে, সেখানে যেমন ভারত বিরোধী শক্তিকে নিকেশ করা হবে, একই সঙ্গে যেটা বিদ্রোহী গোষ্ঠীদের হাতে আছে, সেখানেও একে একে ভারত বিরোধী গোষ্ঠীগুলোকে নিকেশ করার কাজ শুরু হয়েছে। অর্থাৎ এই
বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যদি এবার বাংলাদেশের সীমান্তবর্তী অংশ কক্সবাজার চট্টগ্রামে মায়ানমারের সেনাদের আঁচ এসে পড়ে তাহলে অবাক হওয়ার কিছু নেই। এটা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, আপনারা দেখবেন যে আমাদের দেশে যে সমস্ত অনুপ্রবেশকারীরা লুকিয়েছিল বা জঙ্গি জিহাদিরা আশ্রয় নিয়েছিল তাদেরকে একে একে পুশ ব্যাক করা হচ্ছে এবং এই পুশ ব্যাককে ঘিরে এই মুহূর্তে পূর্ব সীমান্তে কার্যত যুদ্ধের মতো একটা আবহ কি তৈরি হয়েছে, অনেকে সেই প্রশ্ন করছেন। কারণ বাংলাদেশের যে সীমান্ত রক্ষী বাহিনী বা বিজিবি তাদের টোটাল স্ট্রেংথ হলো 70,000, কিন্তু 70,000-এর মধ্যে 60,000 যে সীমান্ত রক্ষী বাহিনী তাদেরকে ইতিমধ্যে ভারত বাংলাদেশ সীমান্তে মোতায়েন করেছে বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশের তরফে মোতায়েন করে দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশের তরফ থেকে গোটা বিষয়টাকে একটা যুদ্ধকালীন পরিস্থিতি হিসেবে ট্রিট করা হচ্ছে। নয়াদিল্লির তরফ থেকে সব ধরনের বিষয়টিকে নিয়েই ডিপ্লোম্যাটিক প্রসেসে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে, কারণ এখানে যারা অনুপ্রবেশ করে রয়েছে তাদের কাউকেই এদেশে থাকতে দেওয়া হবে না, প্রত্যেকেই পুশব্যাক করা হবে, এটা খুব কনফার্ম একটা ব্যাপার। ফলে ফ্ল্যাগ মিটিং হোক বা ডিপ্লোম্যাটিক প্রসেস হোক প্রত্যেকেই ওপারে যেতে হবে। কিন্তু ইতিমধ্যে একটা অ্যালার্মিং ছবি আমাদের গোয়েন্দারা ফলো করেছেন। তারা দেখেছেন যে সিআইএ নিয়োজিত জঙ্গি জামাত বা আল কায়েদার যে অপারেটিভ ফর্মগুলো আছে আমাদের সীমান্তবর্তী অংশে তাদের প্রভাবে ইতিমধ্যেই বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর একটা অংশ মিস অ্যাডভেঞ্চারের হুঁশিয়ারি দিচ্ছে, হুঙ্কার দিচ্ছে। তারা মাইকিং করছে, তারা ভারত বিরোধী বক্তব্য রাখছে, প্রত্যেকদিন প্রয়োজনে গুলি করে উড়িয়ে দেওয়ার হুমকি ইতিমধ্যে বিজিবির তরফে এসছে বলে একাধিক গোয়েন্দা রিপোর্ট আমাদের কাছে আসছে। ইতিমধ্যে আমাদের তরফে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ সীমান্ত জুড়ে বিএসএফের স্ট্রেংথ দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ 2 টাইমস বাড়ানো হয়েছে। যা ছিল তার থেকে অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে। তার পাশাপাশি যে তথ্য গোয়েন্দারা জানতে পারছেন, যেমন পশ্চিম সীমান্ত ওয়েস্টার্ন বর্ডারে পাকিস্তানি জঙ্গিরা জামাতে ইসলাম অর্থাৎ লস্করে তৈবা বা জৈশ-ই মোহাম্মদের যে সমস্ত জঙ্গি আছে তারা সুড়ঙ্গ করে এপারে আসার চেষ্টা করে, ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। বাংলাদেশ সীমান্ত সেই একই ধরনের প্রয়াস করা হতে পারে জামাতে ইসলাম এবং আল কায়েদার যে অপারেটিভ ফর্মগুলো থেকে বলে গোয়েন্দা রিপোর্ট আমাদের কনফার্ম করছে। সেই কারণে ইতিমধ্যে একাধিক স্টেপ আমাদের তরফে নেওয়া হয়েছে। সীমান্তের গোপন সুড়ঙ্গকে ট্র্যাক করতে এবং হিট সেন্সার করতে অর্থাৎ অনুপ্রবেশকে ট্র্যাক করতে ইতিমধ্যেই লরস সিস্টেমের মাধ্যমে লং রেঞ্জ সার্ভেলেন্স আমরা শুরু করেছি সীমান্ত জুড়ে। পাশাপাশি প্রথম বাংলাদেশ সীমান্তে হ্যালের তৈরি হক কমব্যাট এয়ারক্রাফট বেশ ভালো পরিমাণে আমরা মোতায়েন করছি। এবং কেন করা হচ্ছে তার কারণ হলো এই হক কমব্যাট এয়ারক্রাফটের নোজ অর্থাৎ নাকের তলায় ইনস্টল করা থাকে অ্যাডভান্সড অটোমেটিক মেশিন গান। এবং বিশেষজ্ঞরা মনে করেন বা ওয়ার স্ট্র্যাটেজিস্টরা মনে করেন যে যেভাবে পশ্চিম সীমান্তে পাকিস্তান সীমান্তে হক এয়ারক্রাফটের মাধ্যমে বা এই কমব্যাট এয়ারক্রাফটের মাধ্যমে নিকেশ করা যায় অনুপ্রবেশকারীদের জঙ্গিদের খুব দ্রুত, ঠিক একইভাবে বাংলাদেশ সীমান্তে ফেন্সিং হয়ে যাওয়ার পর যদি অনুপ্রবেশের চেষ্টা হয় বা এখনও হয় তাহলে এই হক কমব্যাট এয়ারক্রাফটের মাধ্যমে এই মেশিন গানের মাধ্যমেই আমরা সেই অনুপ্রবেশ নিয়ন্ত্রণের চেষ্টা করব প্রয়োজনে। এবং তার পাশাপাশি শুধুমাত্র অনুপ্রবেশকারী না, যে আশঙ্কা করছেন গোয়েন্দারা যে ড্রোন, বিভিন্ন সার্ভেলেন্স ড্রোন বা অ্যাটাক ড্রোনও এই জামাত জিহাদিরা ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। তাই এই কমব্যাট এয়ারক্রাফটের সঙ্গে ইনস্টল করা রয়েছে এয়ার টু এয়ার মিসাইল। প্রয়োজনে ড্রোনকে নিষ্ক্রিয় করতে, ধ্বংস করতে আমরা এই মিসাইল ব্যবহার করব। এটা বাংলাদেশ সীমান্তে হতে পারে যদি সেই পরিস্থিতি তৈরি হয় বলে একাধিক সমর বিশেষজ্ঞরা মনে করছেন। একই সঙ্গে আমাদের কলাইকুণ্ডা এয়ারবেস থেকে ইসরায়েল এরোস্পেস নির্মিত অর্থাৎ ইসরায়েলের তৈরি হেরন টিপি ড্রোন তাও আমরা বাংলাদেশ সীমান্তে মোতায়েন করছি। সারা বিশ্ব জানে হেরন টিপি ড্রোনের মারাত্মক মারণ ক্ষমতা সম্পর্কে। আমরা প্রথমে বলেছিলাম যে গোটা প্ল্যানিংটা অপারেট করছে সিআইএ, তাদের টপ এজেন্ট স্টিফেন কর্নি। একদম ঠিক শুনছেন, নেপালে যখন জেন জি আন্দোলন হয়েছিল তখন স্টিফেন কর্নির মাধ্যমেই গোটা অপারেট করা হয়েছিল। এবং স্টিফেন কর্নির তখন সবসময় সফর সঙ্গী সাংবাদিক পিটারসেন, যিনি সে সময় নেপালের জেন জি আন্দোলনকে অক্সিজেন জুগিয়েছিলেন বিভিন্নভাবে, তার বিভিন্ন আর্টিকেলের মাধ্যমে, তার বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে। সেই পিটারসেন এই মুহূর্তে দিল্লিতে অবস্থান করছেন। একদম ঠিক শুনছেন, আমাদের গোয়েন্দারা তাকে ট্র্যাকও করতে পেরেছেন। এবং এখানকার যে নব উদ্ঘাটিত ককরোচ জনতা পার্টি তাদের প্রতিষ্ঠাতার সঙ্গে একাধিক বিষয় নিয়ে সিক্রেট মিটিং করেছেন এই পিটারসেন নামের সাংবাদিক, এবং তাকে কার্যত সিআইএর তরফে পাঠানো হয়েছে বলেই আমাদের গোয়েন্দারা জানতে পারছেন। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো ভারতবর্ষের বিভিন্ন যে অসঙ্গতি বা সমস্যাগুলো তৈরি হয়েছে সেগুলোকে এক জায়গায় এনে ভারত বিরোধী আন্দোলনকে সংগঠিত করো, এবং যাকে নেতৃত্ব দিচ্ছে সিআইএ প্রেরিত এই সাংবাদিক পিটারসেন বলে আমাদের গোয়েন্দারা যেমন এই সিআইএর অ্যাক্টিভিটিস বা তাদের প্রেরিত সাংবাদিককে ট্র্যাক করতে পেরেছে ইতিমধ্যে। একই সঙ্গে আমাদের সীমান্তকে সুরক্ষিত করতে, জঙ্গি জিহাদিদের নিকেশ করতে আমাদের জওয়ানরা সেখানে সদা সতর্ক রয়েছেন 24 ঘন্টা প্রতিনিয়ত। সতর্কতা হবে বিজেপিকে, আমরা কোনো রক্তপাত চাই না, কিন্তু যদি জঙ্গি
জামাতিরা আমাদের সীমান্তে ডিসঅ্যাডভেঞ্চারের চেষ্টা করে, মানে আগ্রাসনের চেষ্টা করে, তাহলে আমরা আমাদের হেরন টিপি ড্রোনকে অ্যাক্টিভ করব এবং তার বিষময় যে ক্ষমতা তার ফলাফল দিতে হবে বাংলাদেশ পার্টকে। এটা খুব পরিষ্কার ছবি, যেটা আমাদের তবে খুললাম বলে দেওয়ার মধ্যে কোনো অপরাধ আছে বলে মনে হয়। হক কমব্যাট এয়ারক্রাফটের পাশাপাশি আরও মারণ ক্ষমতা সম্পন্ন এই ধরনের কমব্যাট এয়ারক্রাফটের জন্য আমাদের প্রতিরক্ষা দপ্তর ইতিমধ্যে ব্রাজিলের সঙ্গে কথাবার্তা শুরু করেছে এবং সব কিছু ঠিকঠাক চললে আরও এই ধরনের অত্যাধুনিক কমব্যাট এয়ারক্রাফট ব্রাজিল থেকে আমরা দ্রুত হাতে পাবো এবং সূত্র কনফার্ম করছে সেই সমস্ত অত্যাধুনিক কমব্যাট এয়ারক্রাফটকে মোতায়েন করা হবে ভারত বাংলাদেশ সীমান্তে। আরও গুরুত্বপূর্ণ রেলিভেন্ট এবং অথেন্টিক ইনফরমেশন নিয়ে ফিরছি পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকেই জয় হিন্দ।